হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে কোষে দেখি ফোরের আয়তঘন সংক্রান্ত যে ঘনক আর আয়তঘন সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 8-এর দাগ পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। আজ আমরা 9-এর দাগ থেকে করব। আমি আজকেও বলতেছি, তোমরা যারা যারা সূত্র মুখস্থ করনি, সূত্র মুখস্থ করবে আগে, সূত্র মুখস্থের পরে অঙ্কগুলো শুরু করবে, ঠিক আছে। তারপরে অঙ্কগুলো করবে, না হলে কিন্তু বুঝতে তোমাদের খুব অসুবিধা হবে। এবার দেখো, 9-এর দাগের অঙ্কটা যদি পড়ি, 9-এর দাগের অঙ্কটা কী বলেছে? বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। একটি সমকোণী চৌপল আছে, যার আয়তনটা কত বলে দেওয়া আছে? 432 ঘন সেমি, ঠিক আছে। এবার বলছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলাম। তাকে কি করছে? এই যে আয়তনটা ছিল তাকে সমান দুটি ঘনকে পরিণত করা হলো। প্রতি ঘনকের প্রত্যেকের ধারের দৈর্ঘ্য করে কত হবে দেখি, হিসাব করে দেখি। আচ্ছা, প্রতি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য। আচ্ছা, আমি আগের দিন কি বলেছিলাম? ঘনকের ধারের দৈর্ঘ্য মানে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা কত হিসাব করে লিখি। অঙ্কটা কি বলছে প্রথমে যদি বোঝাই। মনে করো একটা ইট, ঠিক আছে। ইট কীরকম দেখতে হয়? মনে করো একটা ইট। ইট কীরকম দেখতে হয় আমি বলেছিলাম? ইটটা তো একটা আয়তঘনকের উদাহরণ। এইভাবে একটা আয়তক্ষেত্র আর এইভাবে একটা আয়তক্ষেত্র। এইটা বলে দেওয়া আছে অঙ্কেটা কি, এই যে ইটটা, এর কি বলে দেওয়া আছে? এর আয়তনটা বলে দেওয়া আছে 432 ঘন সেমি। এবার কি করছে? একে সমান দুভাগে ভাগ করছে। মানে কি, যেমন সে আমাদের আদলা ইট করি, আদলা ইট যখন করি কি বলতো, এরকম সমান দুভাগে ভাগ হয়ে যায় না? সমান দুভাগে যখন ভাগ করছে তখন এটা একটা ঘন করছে, এটা একটা ঘন করছে। সমান দুভাগে ভাগ করা মানে কি, এই ঘনকটার আয়তনটা যতটা হবে এই ঘনকের আয়তনটা ঠিক ততটাই হবে, তাই না? যেহেতু সমান দুভাগে ভাগ করেছে বলেছে, তাহলে এই ঘনকটার আয়তন পেয়ে যাব। এবার এই ঘনকের আয়তন পেলে সেখান থেকে কি বাহুর মানটা পেয়ে যাব সূত্র অনুযায়ী। দেখো অঙ্কটা কি করছি। প্রথমে কি লিখতেছি? সমকোণী চৌপলে যে আয়তনটা দেওয়া আছে সেটাকে লিখে দিচ্ছি। সমকোণী চৌপলের আয়তন সমান কত বলে দেওয়া আছে? 432 ঘন সেমি, এটা বলে দেওয়া আছে। একে সমান দুভাগে ভাগ করছে, তাহলে লিখব এটিকে সমান দুভাগে ভাগ করলে যে দুটি কি উৎপন্ন হচ্ছে বলে দেওয়া আছে, যে দুটি ঘনক উৎপন্ন হবে তাদের আয়তন হবে। আচ্ছা, দেখো, এই যে পুরোটা আয়তনটা কত ছিল? 432 ঘন সেমি, ঠিক আছে। একে যদি সমান দুভাগে ভাগ করে দিই তাহলে তার আয়তনটা কত হবে? আয়তনটা দেখো, দুভাগে ভাগ করতেছি মানে কি, 2 দিয়ে ভাগ করবো 432কে, 432, ঠিক আছে। 2 দিয়ে যদি ভাগ করো কত হবে? এটা কাটলে হচ্ছে 2, এখানে 1, তারপর 6, মানে কি 216 ঘন সেমি। তার মানে এবার আমি কি পাচ্ছি? এই যে ঘনকটা, এই ঘনকটার মান হচ্ছে 216 ঘন সেমি আয়তনটা, আর এই যে ঘনকটা এর হচ্ছে আয়তনটা কত? 216 ঘন সেমি, ঠিক আছে। এবার কি বলতে চাচ্ছিল, কি জানতে চাইছিল? যে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের সংখ্যা। দুটা ঘনকের আয়তন যদি সমান হয় তাহলে কি বলতে পারি, দুটা ঘনকের বাহুর মানটা বা ধারের পরিমাণটা কি হবে, ধারের দৈর্ঘ্যটা সমান হবে। সেখান থেকে আমরা কি পাবো? এবার দেখো, আমি ধরি প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য এ সেমি। কি লিখলাম? প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য এ সেমি। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান কি হয়? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর বর্গ, বাহুর কিউব, ঠিক আছে। তাহলে বাহুর মানটা এখানে কত, বা ধারের মানটা কত? আমি তো বলেছিলাম বাহুর মান যা ধারের মান তা। তাহলে কি হবে? এ কিউব ঘন সেমি। তাহলে ঘনকটির আয়তন কত হচ্ছে? এ কিউব। এখানে কি এসেছিল? এখানে ঘনকটির আয়তন কত ছিল? 216। তাহলে কি এই সত্যানুসারে এ কিউবের সঙ্গে এটা সমান হবে। তাহলে লিখব সত্যানুসারে এ কিউব সমান কত হবে? 216। এবার বা এ কিউব যেগুলো ছিল লিখে দেবো, আর এখানে কত ছিল? 216। 216 হচ্ছে 6-এর কিউব। তোমাদের মুখস্থ করতে বলেছিলাম নিজেদেরকে লিখে, ঠিক আছে। তাহলে এর কিউব মানে হচ্ছে
216 হচ্ছে 6 এর কিউব হয়। তাহলে উপরে 3 3 আছে দুটো ক্ষেত্রে, তাহলে কি 3 3 কেটে যেয়ে কি পড়ে থাকবে a সমান 6। তাহলে আমাকে কি বের করতে বলছিল, একটি ধারের বা প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্যগুলো কত হবে। আমি কি ধরেছিলাম, প্রতিটি ধারের ঘনকের দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য a সেমি। তাহলে লিখে দেবো এবার প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য a মানে 6 সেমি করে হবে। তাহলে অতএব লিখে দেবো প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, এর মানটা কত ছিল 6, তাহলে 6 সেমি করে হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। আচ্ছা, একটা ঘনক মনে করবো, ঠিক আছে, তা কি বাহুর মানটা ধরে নেব, বাহুর মান পেয়ে গেলে সেখান থেকে কি আয়তনটা পেয়ে যাব, সেটা হচ্ছে মূল ঘনকের ঘনফল, মানে ঘনফল মানে কি আয়তন, ঠিক আছে। এবার কি করছে, তারপরে একটা কন্ডিশন দিয়েছে বা শর্ত দিয়েছে বলতে পারি। কি শর্ত দিয়েছে, যদি ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুকে 50% কমানো হয় তবে যে আয়তনটা হবে তা তখন মূল আয়তন আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাতটা জানতে চাইছে। তাহলে অঙ্কটা কি বলছে দেখো, যদি করাচ্ছি দেখো কীভাবে করাচ্ছি। ধরে নিচ্ছি, প্রথমে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি, যা কিছু ধরতে পারো, এক্স এ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যে যা মনে কিছু ধরতে পারো। আর তাহলে ঘনফল, বা এখানে ঘনফল যেহেতু বলেছে, আমরা তো জানি ঘনফল আর আয়তন একই কথা হয়। ঘনফল সমান তাহলে কত হবে, বাহুর দৈর্ঘ্য যদি এক্স সেমি হয়, ঘনফল কত হবে এক্স কিউ ঘন সেমি। ঘনকের সূত্র কি হয়, ঘনকের সূত্র কি হয়, ঘনকের ঘনফলের সূত্র কি হয়, ঘনকের ঘনফলের সূত্র হয় বাহুর কিউব, বাহুর মান কত এখানে এক্স, তাহলে এক্সের কিউব এত ঘন সেমি। এবার কি বলেছে দেখো, এটা হচ্ছে প্রথম যে ঘনকটা ছিল, এবার যে ঘনটাকে পরিবর্তিত করছে কি বলেছে, বলেছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমালে। তাহলে আমি দেখবো ঘনকের প্রতিটি বাহুর মানকে 50% করে কমালে বাহুর মানটা কতটা হচ্ছে। তাহলে দেখো যদি করি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমালে বাহুর মান হবে, আচ্ছা কি বলেছে 50% করে কমাবো, ঠিক আছে। আগে বাহুর মান কত ছিল এক্স, তাহলে এক্স থেকে কমবে, কত কমবে 50% করে কমালে, 50% কার কমবে এক্স এর 50% কমবে, তাহলে লিখবো এক্স এর 50%। কি বলেছে কমবে, তাহলে কত থেকে কমবে, আগে ছিল এক্স, এক্স থেকে কমবে, কতটা কমবে না বলেছে ওই যে প্রতিটি বাহু এক্স তার 50% করে কমবে, তাহলে কি এক্স এর 50% করে কমবে। তাহলে এটা সমান লিখবো এক্স মাইনাস এক্স এর 50% মানে কি এক্স গুণিতক পার্সেন্টেজ দেওয়া থাকলে কি হয়, উপরে 50 নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, এইটা হয়। তাহলে এই শূন্য কাটলো, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস একের সঙ্গে এক্স গুণ করলে এক্স, নিচে কত পড়ে থাকবে 2। এবার দেখো যদি লসাগু করি, এখানে কিছু মানে আছে 1, 1 আর 2 লসাগু হচ্ছে 2, 1 দিয়ে 2কে ভাগ করলে হচ্ছে 2, 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x, এইটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে কত ছিল 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স, তাহলে কত হচ্ছে বলো তো 2x থেকে এক্স বিয়োগ করলে এক্স, নিচে পড়েছিল 2, তাহলে x/2 সেমি। এটা কি হচ্ছে দ্বিতীয় যে ঘনকটা বা পরিবর্তিত যে ঘনকটা তার বাহুর মানটা পেয়ে গেলাম। পরিবর্তিত ঘনকের বাহুর মানটা যদি পেয়ে যাই, সেখান থেকে আমরা ঘনফলের মানটা পেয়ে যাব, ঘনফল মানেই আয়তন। তাহলে এবার লিখবো, একবারে লিখে দাও পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে। তাহলে আমরা কি জানি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ঘনকের ঘনফলের সূত্র হয় বাহু কিউব, তাহলে কি x/2 পুরোটার হোল কিউব। এটা মানে কত হবে, এটা মানেই হচ্ছে এক্সএস কিউব, আর 2 এর কিউব করলে হচ্ছে 8 হয়, এইটা এত ঘন সেমি। তাহলে আমি কি বের করলাম, প্রথমেই ধরে নিয়েছি একটি ঘনকের বাহুর মানটা ধরে নিয়েছি এক্স, সেখান থেকে তার ঘনফলটা পেলাম। তারপরে কি বলছে 50% যদি কমানো হয়, 50% কমালে তার বাহুর মানটা কতটা আসছে x/2,
আর পরিবর্তিত ঘনকের ঘনফলটা পেয়ে গেলাম। এবার কি বলেছে বইয়ে জানতে চাইছে প্রথম যে ঘনকটা ছিল তার যে আয়তন, তার সঙ্গে দ্বিতীয় যে ঘনকটা হচ্ছে তার যে আয়তন, তাদের অনুপাতটা জানতে চাইছে। বইয়ের দিকে তাকালে বুঝতে পারবে। এই যে বলেছে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাতটা কি হবে। তাহলে এবার লিখব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে। মূল ঘনকের ঘনফল কত ছিল, এক্স কিউব, তাহলে এক্স কিউব অনুপাত এখানে কত হবে x³/8। এটা যদি করি এখানে কত হবে দেখো, এটা মানে আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি না x³ নিচে লিখতে পারি x³/8, মানে কি হয় এইটা উপরে হয়ে যায় এটা নিচে হয়ে যায়, তাহলে এটা সমান লিখতে পারি এটা সমান কি লিখতে পারি x³ যেমন ছিল লিখবো, এখানে কি ছিল x³/8, যখন উপরে গুণ হয়ে যাবে কি 8/x³ হয় না, তাহলে এটা যদি কাটাকাটি যায় কত পড়ে থাকবে 8 উপরে নিচে পড়ে থাকবে 1, তাহলে এই অনুপাতটা হবে 8:1। এটা জানতে চাইছিল। বেরিয়ে গেল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত আসছে 8:1 হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। আচ্ছা, একটি সমকোণী চৌপল আছে যা বলছে বাক্সের দৈর্ঘ্য আর প্রস্থ ও উচ্চতার অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। বলেছে উহার আয়তন যদি 384 ঘন সেমি হয় তাহলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখি। বাক্সটির সমগ্রতলে সমকোণী চৌপল বলেছে, তাহলে কি বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে আগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানটা বের করতে হবে। ভালো করে দেখবে এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে, মান দেওয়া নেই, তাহলে আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে যদি কীভাবে করছি দেখো, লিখছি সমকোণী চৌপলের যে মানে দৈর্ঘ্য প্রস্থ আয়তনের যে মান উচ্চতার যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখতেছি। চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত কত হতে হচ্ছে 3:2:1, ঠিক আছে। এইবার এখানে একটা হচ্ছে এইটের একটা কনসেপ্ট আছে। এইটের কনসেপ্টটা কি, আমরা এটাকে কি অনুপাত মানে কি জানি, সবচেয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, ঠিক আছে। তাহলে আমি যদি একে কে দিয়ে গুণ করি, একেও আমাকে কে দিয়ে গুণ করতে হবে, একেও আমাকে কে দিয়ে গুণ করতে হবে। যদি কে দিয়ে গুণ করি তাহলে আমি ধরেই নেব দৈর্ঘ্য হচ্ছে 3k, প্রস্থ হচ্ছে 2k, উচ্চতা হচ্ছে 1k। কে ধরতে পারো বা এক্স ধরতে পারো, এক্স ধরে যদি করো কোনো অসুবিধা নেই, আমি এক্স ধরেই করছি। দেখো আমি ধরে নিচ্ছি, ধরি চৌপলটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের মানটা কত আছে প্রথমে 3, তাহলে 3-এর সঙ্গে কিছু একটাকে গুণ ধরবো, 3x ধরে নিচ্ছি। 3x ঘন সেমি দেওয়া ছিল না, তাহলে 3x সেমি হবে এটা। প্রস্থ কত হবে, প্রস্থটা ঠিক একই রকমভাবে একেই দিয়ে এক্স দিয়ে গুণ করি, একেও এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রস্থ হচ্ছে 2x সেমি। একই রকমভাবে উচ্চতা হবে 1x সেমি। তাহলে দেখো আমি সমকোণী চৌপলের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, তাহলে কি আয়তনটা পাবো। এবার লিখব আয়তন হবে, আয়তন কি হয়, আয়তন হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। মানগুলো বসাও, দৈর্ঘ্যের মান হচ্ছে 3x, প্রস্থর মান হচ্ছে 2x, উচ্চতার মান হচ্ছে 1x। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, এখানে কটা এক্সের গুণফল, 3টে এক্সের গুণফল, 3টে এক্সের গুণফল কী হবে 6x³ ঘন সেমি, ঠিক আছে। তাহলে আমি এখন পর্যন্ত কী বের করলাম, চৌপলটার আয়তনটা বের করলাম। বইয়ে কী দেওয়া আছে, বইয়ে বলে দেওয়া আছে উহার আয়তন 384 ঘন সেমি। তাহলে আমি কি লিখব, এইটার শর্তানুসারে এইটার সঙ্গে ওই 384টা সমান হবে, তাহলে লিখব শর্তানুসারে 6x³ সমান হচ্ছে, এই যে আয়তনটা যেটা আমাদের এক্ষুনি এসেছিল 6x³ সমান কত হবে, সমান হচ্ছে 384। এখান থেকে কি x এর মানটা পাবো, বা x³ সমান
384/6 ভাগ করো 6, এখানে এখানে দিয়ে কাটাকাটি করো। প্রথমে কত আছে 6 দেবো, 38 আছে না, 6 দেবো, 6 দিলে কত হবে তারপরে 24, 6 4 24, তাহলে কত আসতেছে 64, বা এখানে কত হবে এক্সএস কিউব। আর এটা কত হবে, এটা দেখো 4 4 16, 16 4 64 হয়, মানে 4 এর কিউব হবে, তাহলে 4 এর কিউব। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত আসবে, 64 মানে হচ্ছে 4 এর কিউব হয়। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স সমান হচ্ছে 4। এবার এক্স এর মান যদি 4 হয় তাহলে ওখান থেকে আমি কি বলতে পারবো, দৈর্ঘ্য কত হবে 3 গুণিতক 4, প্রস্থ কত হবে 2 গুণিতক 4, উচ্চতা কত হবে 1 গুণিতক 4। তাহলে ওখান থেকে আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মানটা পেয়ে যাব। এবার লিখব, অতএব চৌপলটির দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে কত ছিল 3x সমান 3 গুণিতক x এর মান হচ্ছে 4 সমান হচ্ছে 12 সেমি। প্রস্থ সমান ছিল 2x সমান 2 গুণিতক x এর মান কত, x এর মান হচ্ছে 4, 4 বসালে 4 দুগুণে 8 সেমি। উচ্চতা সমান হচ্ছে, উচ্চতা সমান কি, উচ্চতা সমান হচ্ছে 1x ছিল, তাহলে কি 1 গুণিতক x এর মান 4 সমান হচ্ছে 4 সেমি। তাহলে আমি কি বের করলাম, চৌবলটির দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। আমাকে বের করতে, আমাদের কি যে উত্তরটা চাইছিল, আমাদের বের করতে বলে দেওয়া ছিল চৌবলটির, এই যে সরি ওই যে বাক্সটি, এটা বাক্স ছিল তো, ওই বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো, অতএব চৌপল আকারের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা যুক্ত দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। এই সূত্রটা হয়, তোমরা যদি না জানো, ঠিক আছে, তোমরা পরে খাতা খুলে দেখে নিতে পারো। যাদের সূত্র মুখস্থ হয়ে গেছে তাদের তো কোনো অসুবিধা নেই। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যের মান কত আসতেছে 12, 12 গুণিতক প্রস্থর মান কত আসছে, প্রস্থর মান হচ্ছে 8, যুক্ত প্রস্থ এখানে কত আছে, প্রস্থর মান আসছে 8, উচ্চতার মান কত আসতেছে 4, যুক্ত এখানে দৈর্ঘ্যের মান কত আসতেছে, এখানে দৈর্ঘ্যের মান হচ্ছে 12, উচ্চতার মান কত, উচ্চতার মান হচ্ছে 4। তাহলে এখানে যদি করি 2 গুণিতক কত হবে, 2 গুণিতক এখানে আছে 12 গুণিতক 8, 12 আসতে কত হয়, 12 আসতে হয় 96 হয়, যুক্ত 8 4 36, যুক্ত এখানে কত হবে 12 4 48, এইটা যোগ করে দাও 36 96 36 48, এই যে এই তিনটা যোগ করতে হবে, যোগ করো, যোগ করলে কত হবে, যোগ করলে হচ্ছে 6 6 যোগ করলে হচ্ছে 12, 12 সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 20, 20 শূন্য হাতে রইল 2, 2 এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 9, 9 এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 18, সরি 18 সঙ্গে বাইরে কত আছে বলো তো, 2 গুণ করতে হবে। তাহলে এই 180 সঙ্গে আসলে 2 গুণ করতে হবে, 2 শূন্য 0, 2 আসতে 16 হাতে রইল 1, 2 একে 2, হাতের 1 যোগ করলে 3, তাহলে কত হচ্ছে 360 বর্গ সেমি। আমি বর্গ কেন লিখেছি, আমাদের বের করতে বলে দেওয়া ছিল সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সময় সবসময় বর্গ হবে, ঠিক আছে। তাহলে 360 বর্গ সেমি হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 7.5 ডেসিমি, 8 ডেসিমি এবং কত দেওয়া আছে 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, ঠিক আছে। কিন্তু যখন খালি অবস্থায় বাক্সের ওজন কত বলে দেওয়া আছে 3.75 কিগ্রা। তাহলে এবার বলছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে দেখি। কি জানতে চাইছে, 1 ঘন ডেসিমি চায়ের ওজনটা কত হবে, ঠিক আছে।
তাহলে আমি প্রথমে কি দেখো, এখানে বাক্সে ওজন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বাক্স বাদে, আচ্ছা খালি অবস্থায় বাক্সটির ওজন। তাহলে এই বাক্সের ওজন, মোট বাক্সের ভর্তি, চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন থেকে যদি খালি অবস্থায় বাক্সের ওজনটাকে বিয়োগ করে দিই, ওখান থেকে কি চায়ের পরিমাণটা পেয়ে যাব। আর এখানে কি পাবো, এখান থেকে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, চা ভর্তি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, মানে কি ওখান থেকে আমি আয়তনটা পেয়ে যাব। তারপরে আমি কি বের করব, ওই আয়তনে চায়ের পরিমাণ, চায়ের ওজনটা হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা বেরোবে সেটা অঙ্কটা যদি করে দেখাচ্ছি দেখো। প্রথমে কি দেওয়া আছে, চা ভর্তি বাক্সের, এখানে কিন্তু সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট তোমাদের এককগুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। চা বক্সি ভর্তি বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত বলে দেওয়া আছে, ওই যে বলে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 7.5 ডেসিমিয়ে দেওয়া আছে সবগুলো, ঠিক আছে। আর প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমি, ও উচ্চতা কত বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে 5.4 ডেসিমি, এইটা। তাহলে আমি তো প্রথমে কি বললাম, চায়ের বা চা ভর্তি বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেওয়া আছে, ওখান থেকে কি আমি আয়তনটা বের করতে পারবো। তাহলে আমি লিখবো এবার বাক্সের আয়তন। দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার মানে কি এটা কি হবে, আয়ত ঘন হবে। আয়ত ঘনকের সময় আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। মানগুলো বসাও, দৈর্ঘ্য কত হচ্ছে 7.5, প্রস্থ কত হচ্ছে 6, আর উচ্চতা কত হচ্ছে 5.4। যদি গুণ করো 7.5-এর সঙ্গে প্রথমে 5.4কে গুণ করে দাও, কত হচ্ছে 5 4 20, হাতে রইল 2, 7 4 28, 28-এর সঙ্গে যদি 2 যোগ করি 29, 30, তাহলে এটা হচ্ছে 30। 5 5 25-এর 5, 5 দুগুণে কত হচ্ছে, 5 5 25-এর 5, 5 দুগুণে 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 7 35, 36 37, তাহলে এটা হচ্ছে 37। তাহলে আসলে কত হচ্ছে 0 5 7 আর 3 যোগ করলে হচ্ছে, 7 আর 3 যোগ করলে হচ্ছে তোমার কি বলে ওটাকে, 7 আর 3 7 3 যোগ করলে 10, হাতে রইল 1, 3.5-এর সঙ্গে 1 যোগ করলে 40। কটার সঙ্গে আবার দশমিক আছে, দুটার সঙ্গে আবার দশমিক, তাহলে 40.50-এর সঙ্গে আবার কত গুণ করতে হবে, 6কে গুণ করতে হবে। তাহলে 40.50-এর সঙ্গে 6কে যদি গুণ করি, 6 0 0, 6 5 30, হাতে রইল 3, 6 0 0, 3টা এখানে বসে যাবে, 6 4 24। তাহলে কত হচ্ছে 1 2, কটার সঙ্গে আবার দশমিক, একটা দুটোর সঙ্গে আবার দশমিক, তাহলে আসলে কত হচ্ছে 243। এককটা কি দেওয়া আছে, ডেসিমিতে, তাহলে কি আয়তন যখন বের করতেছি ঘন ডেসিমি, ভেবে ভেবে এককগুলো লিখবে, কারণ একক যদি কোথাও ভুল থাকে তোমাদের কিন্তু অঙ্কে নাম্বার দেবে না, ওইখানে নাম্বার একটু করে কেটে নেয়, ঠিক আছে। এরপরে তাহলে আমি বের করলাম কি, চায়ের চার যে আয়তনটা, সেই আয়তনটা বের করলাম। এবার কি বের করব, চায়ের ওজনটা কত। চা ভর্তি বাক্সের ওজন কত বলে দেওয়া আছে, 52 কিগ্রা 350 গ্রাম। মানে এটাকে কি লিখতে পারি, চা ভর্তি বাক্সের ওজন কত দেওয়া আছে, 52 কিগ্রা 350 গ্রাম। এটাকে কীরকম লিখতে পারি, এটাকে লিখতে পারি না 52.350 এত কিগ্রা লিখে দিতে পারি একবারে, ঠিক আছে। তাহলে চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা এবং 52.350 কিগ্রা। এবার কি লিখবো, এবার কি বলে দেওয়া আছে, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা। এবার লিখবো খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা, এইটা।
ঠিক আছে। তাহলে দেখো চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন পেয়ে যাচ্ছি, খালি অবস্থায় বাক্সের ওজনটা পেয়ে যাচ্ছি। মানে কি এটা হচ্ছে খালি অবস্থায়, মানে কি এটাই হচ্ছে বাক্সের ওজনটা। তাহলে ভর্তি থেকে যদি খালিটাকে বিয়োগ করে দিই, চার পরিমাণটা পেয়ে যাব। চাটা কতটা আছে, তাহলে লিখবো অতএব চায়ের পরিমাণ কত হবে, এই যে ভর্তি অবস্থা থেকে যদি ফাঁকা অবস্থাকে বিয়োগ করে দিই, বিয়োগ করো 52.35। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছি, দেখো দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য থাকে, সেই শূন্যটা কি গুরুত্ব কোনো থাকে না, তাহলে এটা বাদ চলে যাবে না। এটা যদি বাদ হয়ে যায় তাহলে এটা কত পড়ে যাবে, 52.35 বিয়োগ 3.75। এইটা বিয়োগ করো এবার। এখানে কত হচ্ছে 52.35, 3.75। বিয়োগের সময় সবসময় হচ্ছে দশমিককে সরাসরি রাখতে হয়, ঠিক আছে। এটা আমরা জানি। 5 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 0। 3 থেকে তো 7কে বিয়োগ করতে পারবো না, তাহলে 2 থেকে যদি ধার নিই, 2 থেকে ধার নিলে কত হবে 13। 13 থেকে 7কে বিয়োগ করলে হচ্ছে 6। এখানে দেখো এক ধার নিলে কত পড়ে থাকবে 1। 1 থেকে তো 3কে বিয়োগ করতে পারবো না, তাহলে 5 থেকে যদি এক ধার নিয়ে নিই কত পড়ে যাবে, কত হবে 11। 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8। 5 থেকে এক ধার নিলে 5 কাছে পড়ে থাকবে, কত পড়ে থাকবে 5 কাছে পড়ে থাকবে 4 পড়ে থাকবে, ঠিক আছে। কটা সংখ্যা পরে দশমিক আছে, দুটো সংখ্যা পরে দশমিক, তাহলে এইটা। আবার আমরা কি জানি, দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য থাকে, সেই শূন্যটা কোনো গুরুত্ব থাকে না। তাহলে আসলে কত আসতেছে 48.6 কিগ্রা। এইটা হচ্ছে চায়ের ওজন, ঠিক আছে। এবার আমরা কি ভাষাটা লিখবো, চায়ের আয়তনটা কত আসছিল 243, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি, যে 1 ঘন ডেসিমিতে কত গ্রাম চা থাকবে, 1 ঘন ডেসিমিতে কত ওজন চা থাকবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি লিখবো, এই 243 ডেসিমি ঘন ডেসিমি চায়ের ওজনটাই হচ্ছে 48.6 কিগ্রা। কী কথাটা বললাম বুঝতে পারছো, এটাই তো চায়ের পরিমাণ আয়তনটা ছিল। তাহলে এবার যদি লিখি 243 ঘন ডেসিমি আয়তনের চায়ের ওজন কত 48.6 কিগ্রা, এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার 1 ঘন ডেসিমিতে বের করতে বলছে, তাহলে 1 ঘন ডেসিমি আয়তনের চায়ের ওজন সমান কত হবে, কি হবে এটা নিশ্চয়ই কমবে, ঠিক আছে। যদি কমে তাহলে 243টাকে নিচে করতে হবে, 243কে নিচে করতে হয়। এটা তো আমরা জানি, 6-এ করেছিলাম ঐকিক নিয়ম পদ্ধতি, এইটা হয়, ঠিক আছে। এবার দেখো এখানে দশমিক তুলতে হলে কত করতে হবে, দশমিক তুলতে হলে দেখো নিচে 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা সমান, এটাকে দেখো কিগ্রায় আছে, তো তোমরা এখানে গ্রামে নিয়ে আসো। যদি কিগ্রাকে গ্রামে নিয়ে আসি, কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, এই 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে উপরের এই শূন্যের সঙ্গে নিচের এই শূন্যটা কেটে গেল। উপরে কত আছে 100, নিচে এখানে কত আছে 486, এখানে কত আছে 243। কাটাকুটি করতে হবে, দেখো 3-এ কাটবো, 3 8 24, 3 একে 3। এখানে যদি 3-এ কাটো কত হবে, 3-এ কাটলে হচ্ছে 1, এখানে কত হবে 18। তাহলে 3 6 18, 6 আছে মানে কি 2-এ দেবো, 3 2 6 হয়। এবার এখানে কত আছে, এখানে আছে 81, ঠিক আছে। আচ্ছা দেখো 81কে যদি 2 দিয়ে গুণ করি, 81 দুগুণে তোমরা গুণ করে দেখলে পাবে 81 দুগুণে হয় 162। তাহলে এটা হচ্ছে 2-এর সঙ্গে 100 গুণ করলে হচ্ছে 200। এককটা কিসে নিয়ে আসছিলাম, কিগ্রাকে দেখো এখানে 1000 দিয়ে গুণ করে গ্রামে নিয়ে এসেছিলাম, তাহলে 200 গ্রাম। কি বের করতে বলছিল, যে 1 ঘন ডেসিমি আয়তনের চায়ের ওজনটা কত হবে 200 গ্রাম। তাহলে লিখে দেবো অতএব 1 ঘন ডেসিমি আয়তনের চায়ের ওজন হবে, চায়ের ওজন কত হচ্ছে 200 গ্রাম, চায়ের ওজন 200 গ্রাম হবে। হয়ে গেল এই অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা 13 দাগের অঙ্ক। কি বলেছে, একটি বর্গাকার ভূমিপৃষ্ঠের প্লেটের দৈর্ঘ্য x সেমি। আচ্ছা, একটা বর্গাকার ভূমিপৃষ্ঠ আছে, যা বলছে প্লেটের দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে x সেমি, বেদ 1 মিলি, ঠিক আছে। বেদ মানে কি, বেদ মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে, যাকে আমরা মোটা বলি। তাহলে বেদ মানে হচ্ছে উচ্চতা। কি বলছে, উচ্চতাটা কি 1 মিলিমি, এটা দেওয়া আছে। এবার কি বলে দেওয়া আছে, বলেছে প্লেটের ওজনটা কত বলে দেওয়া আছে 4725 গ্রাম। যদি 1 ঘন ডেসিমি পিতলের ওজন
8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে হিসাব করে দেখি। ঠিক আছে, আগেরটায় কি দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল। আর আচ্ছা এখানে কি বলেছে দেখো, বর্গাকার ভূমিপৃষ্ঠ বলে দেওয়া আছে। বর্গক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থের মানটা এক হয় না, তাহলে দৈর্ঘ্য ওই জন্য কি বলেছে, দৈর্ঘ্য এক্স সেমি বলে দেওয়া আছে। এখান থেকে আমরা কী পাবো, বর্গাকার ভূমিপৃষ্ঠ যেহেতু বলেছে, এখান থেকে পেয়ে যাব দৈর্ঘ্যর মান এক্স হলে প্রস্থর মানটাও হবে এক্স। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে এক্স, বেদরা কি বলে দেওয়া আছে, বেদ মানে হচ্ছে উচ্চতা 1 মিলি। তাহলে আর কি বলে দেওয়া আছে, এই এক্সের মানটা বের করতে হবে বলে দেওয়া আছে। আগের অঙ্কটা কী ছিল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, তোমাকে 1 ঘনডেসিমিতে কত গ্রাম চায়ের ওজন হয় সেটা বের করতে বলছিল। এক্ষেত্রে কী বলে দেওয়া আছে, 1 ঘনডেসিমিতে পিতলের ওজনটা দেওয়া আছে, তোমাকে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা যদি করি, কী কী বলে দেওয়া আছে দেখো, 13 দাগের অঙ্ক বলে দেওয়া আছে, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের দৈর্ঘ্য এক্স সেমি। এবার আমি কি বললাম, বর্গাকার যেহেতু বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য এক্স সেমি হলে এখান থেকে বলে দিতে পারবো চট করে, প্রস্থটার মান হচ্ছে এক্স সেমি। আর কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে বেধ মানে উচ্চতা বলে দেওয়া আছে 1 মিমি, এইটা। ঠিক আছে, এবার দেখো দৈর্ঘ্যপ্রস্থ কী এককে দেওয়া আছে, দৈর্ঘ্যপ্রস্থ এককটা হচ্ছে সেমিতে, আর উচ্চতার মান এককটা কী দেওয়া আছে 1 মিমি। কখনোই সম্ভব হবে না, তাহলে মিলিলিকে যদি আমি সেমিতে নিয়ে আসি কী করতে হয়, মিলিলি কি এক ঘরে পরে সেমি থাকে, তাহলে কি 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে এইটা হচ্ছে উচ্চতা হচ্ছে 1/10 সেমি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। এবার কি আয়তনটা পেয়ে যাব, বর্গাকার ভূমিপৃষ্ঠের আয়তন তাহলে কি হবে, লিখে দেবো, একবারে লিখতেছি, পিতলের প্লেটের আয়তন। আমি আর লিখছি না, একবারে বলে দিচ্ছি আয়তনের সূত্রটা কি হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত আছে এক্স, প্রস্থ কত আছে এক্স, উচ্চতা কত আছে 1/10, এত কি হয় ঘন সেমি হবে, যেহেতু প্রত্যেকটা সেমি দেওয়া আছে। তাহলে যদি গুণ করি এক্স স্কোয়ার, দুটো এক্সের গুণফল এক্স স্কোয়ার, নিচে এর সঙ্গে এক গুণ করলে এক, মানে কি এক গুণিতক এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নিচে কত পড়ে থাকবে 10, এত ঘন সেমি। তাহলে কি প্লেটের আয়তনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার তোমাদের বইয়ে কি দেওয়া আছে, বইয়ে বলেছে, বইয়ে বলে দেওয়া আছে 1 ঘনসেমি পিতলের ওজন 4.8 গ্রাম। ঠিক আছে, সরি 8.4 গ্রাম। তাহলে আমার কত আসতেছে, আমার আসতেছে এত ঘনসেমি। তাহলে আমি এই ঘনসেমিতে কতটা ওজন হয় সেটা বের করতে পারবো। দেখো কীভাবে করছি, লিখবো, হ্যাঁ কি লিখবো, 1 ঘনসেমি প্লেটের ওজন, প্লেটের ওজন কত হবে 8.4 গ্রাম, এইটা। তাহলে 1 ঘনসেমি প্লেটের ওজন হচ্ছে 8.4 গ্রাম। আর আমাকে বের করতে হবে কত, x²/10 ঘনসেমি প্লেটের ওজন সমান কত হবে, কি হচ্ছে 1 ঘনসেমি ছিল, তার সেখানটা এত আসতেছে, মানে কি নিশ্চয়ই কি হবে বাড়বে। যদি বাড়ে কি করতে হয় 8.4 গুণিতক উবরেই গুণ করতে হয় x²/10, এইটা, তাই না। তাহলে কি এত গ্রাম। তাহলে দেখো এই যে মানে এই যে আয়তনটা আসছে, এটা হচ্ছে প্লেটের মোট আয়তনটা, এই যে প্লেটের মোট আয়তন বের করেছিলাম, এই আয়তনে প্লেটের ওজনটা হচ্ছে এইটা। আর প্লেটের মানে কি, এটা হচ্ছে প্লেটের মোট ওজন। ঠিক আছে, আর প্লেটের মোট ওজনটা কত বইয়ে বলে দেওয়া আছে, দেখো দেখিতেও, প্লেটের ওজন 4725 গ্রাম। তাহলে কি এইটার সঙ্গে ওইটা সমান হবে, তাহলে শতানুসারে লিখবো, শতানুসারে কি লিখবো 8.4 গুণিতক x²/10 সমান কত হবে, তাহলে সমান হচ্ছে 4725। এবার কাটাকুটি করব, কাটাকুটি করলে কত হবে, এখানে ছিল x² যেমন ছিল পড়ে থাকবে, এদিকে কি হবে 4725, 10টা দেখো ভাগে ছিল, এদিকে এলে গুণ, 8.4টা কী ছিল ওদিকে, 8.4টা কি ওদিকে ছিল গুণে ছিল, এদিকে গেলে ভাগ। তাহলে দশমিক তুলতে হলে উপরে আবার একটা 10 দিয়ে গুণ করতে হবে, এইটা। এবার দেখো কাটাকুটি করব,
প্রথমে 2 এ কাটো, 2 এ কাটলে এটা হচ্ছে 4, এখানে হবে 2, কত হবে এখানে হবে 5, আবার এই 2 এ কাটো, এখানে হবে 5, এখানে কত হবে এখানে হচ্ছে 21, এইটা। এবার দেখো, এবার এটাকে কত দিয়ে কাটবো, 21 না, 21 কেবলমাত্র কোন নামটা যায় দেখো, দেখি দিও, 21 হচ্ছে 3-এর নামটা যায়, তাই এটাকে 3-এর নামটা যায় নাকি দেখবো, যদি কাটো 3 একে 3, 17 হচ্ছে, 8 দিলে 16, সরি বললাম 17 হচ্ছে তো, ঠিক আছে, তাহলে 3, 17 হচ্ছে মানে 3 5-এ 15, 2 2, 3 7-এ 21, আবার 1 5, 1 5 মানে কি 15, আবার কত হবে 3 5-এ 15, এইটা। এখানে যদি 3কে কাটো এটা হচ্ছে 7, ঠিক আছে। এবার দেখো 7 দিয়ে এটাকে ভাগ যায় নাকি দেখো দেখি, 7 দিয়ে কত আছে, 7 দিয়ে তো নিশ্চয়ই 5কে ভাগ যাবে না, শুধু এটাকে ভাগ যায় নাকি দেখো, 15 গুণিতক 75, যদি 7 দিয়ে গুণ করি, 7 সমান কে লিখতেছি, 7 যদি ভাগ করি, 7 দুগুণে 14, 1 7, 7 দুগুণে 14, কত নামবে, আবার হচ্ছে তোমার এখানে কত হবে, এখানে হচ্ছে কত হচ্ছে 7 থেকে 4 3 5, ঠিক আছে, 7 5-এ 35, তাহলে কত হচ্ছে বলো তো, 7 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, ভাগ গেলে কত হচ্ছে যাচ্ছে 225, তাহলে এটা হচ্ছে 225, তাহলে আলটিমেট কি হলো, এক্স স্কোয়ার সমান 225 গুণিতক 5 গুণিতক 5, এইটা। এবার এটাকে যদি পরে পেজে সমাধান করি, কীভাবে করছি দেখো, আমি ওটাকে আবার লিখে দিচ্ছি, তোমরা কিন্তু আর লিখবে না, তোমাদের আর লেখার দরকার হবে না। তাহলে এক্স স্কোয়ার সমান কী এসেছিলো বলো তো, এসেছিলো 2 গুণিতক 225 গুণিতক 5 গুণিতক 5, বা এক্স সমান কি বলতে পারি, এক্স সমান বলতে পারি বর্গমূল অফ 225 গুণিতক 5 গুণিতক 5 সমান বলতে পারি 225-কে কী লিখতে পারি 15 গুণিতক 15, কারণ আমরা জানি 225-এর বর্গমূল হয় 15, তাহলে 15 গুণিতক 15 করলে 225 গুণিতক 5 গুণিতক 5, এইটা। এবার যদি আমরা কি জানি, বর্গমূলের ভেতরে কোনো সংখ্যা যদি জোড়ায় জোড়ায় থাকে, বাইরে একটা করে সংখ্যা বেরায়, তাহলে 15 কি দুটো আছে, বাইরে কটা বেরাবে, একটা 15 বেরাবে। এখানে 5 কটায় আছে, কটা আছে, দুটো আছে, তাহলে বাইরে কটা বেরাবে, বাইরে একটা 5 বেরাবে, 5 15 5-এ 75, তাহলে এক্স এর মানটা কি আসতেছে 75 একক 75 আসতেছে, ঠিক আছে। এবার এক্স এর মানকে কি ধরেছিলাম দেখো দেখি তো, এক্স এর মান ধরেছিলাম বর্গাকার ভূমিপৃষ্ঠে পিতলের দৈর্ঘ্যটা বলে ধরেছিলাম এক্স সেমি। আমাকে বই কি জানতে চাইছিল, বইটি জানতে চাইছিল এক্স এর মান তাহলে কত হবে হিসাব করে দেখি, তাহলে লিখবো এবার বর্গাকার ভূমিপৃষ্ঠে পিতলের দৈর্ঘ্য, এক্স এর মান হচ্ছে কত আসতেছে 75, তাহলে লিখে দেবো বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের দৈর্ঘ্য 75 সেমি ছিল, সেমি এককটা সেমি ছিল না, তাহলে 75 সেমি হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, আচ্ছা চাঁদমারির একটা রাস্তা উঁচু করতে হবে, কি বলছে, রাস্তার দুপাশে 30টি সমান গভীর মাপের, আচ্ছা সমান গভীর, ঠিক আছে, মানে কি প্রত্যেকটার গভীরটা সমান, ঠিক আছে, সমান গভীর এবং সমান মাপের আয়ত ঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটিকে উঁচু করা হয়েছে, ঠিক আছে। প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া আছে এত, রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে, তবে রাস্তাটি গর্তের গভীরতা কত, আচ্ছা প্রতিটি গর্তের গভীরতা কত, মানেটা আর কিছুই নয়, মানেটা হচ্ছে মনে করো একটা রাস্তা, এই রাস্তাটাকে উঁচু করবে, ঠিক আছে, উঁচু করার তরে কী করছে 30টা এবং গর্ত আছে, যাদের প্রত্যেকটার গভীরতা ও প্রত্যেকটার দৈর্ঘ্য প্রস্থ এক, কি বললাম, যাদের প্রত্যেকটার গভীরতা, প্রত্যেকটার প্রস্থ এবং প্রত্যেকটার উচ্চতা এক, তাহলে ওখান থেকে আমি কী পাবো, এই 30টা গর্তের আয়তনটা পাবো। আর কি বইয়ে বলে দেওয়া আছে, বইয়ে বলে দেওয়া আছে রাস্তা তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে, এই মাটিটা কোথা থেকে আসতেছে, ওই 30টা গর্ত থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে ওই মাটির ওই মাটির পরিমাণটার সঙ্গে এই 30টি গর্তের আয়তনটা কি সমান হবে, সেখান থেকে আমি উচ্চতার মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখছি, দেখো অঙ্কটা যদি করি কীভাবে করছি, প্রথমে ধরেই নিচ্ছি, ধরি গর্তগুলির
গভীরতা এইচ, ঠিক আছে, গর্তগুলির গভীরতা এইচ। আচ্ছা এখানে কি দেওয়া ছিল, মিটারে দেওয়া ছিল, ঠিক আছে, তাহলে এইচ মিটার। আচ্ছা এবার কি বলে দেওয়া আছে, গর্তগুলির দেখো প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। আচ্ছা আমার একটু কথাটা লেখা ভুল হয়েছে, ধরি একটি গর্তের গভীরতা এইচ মিটার, ঠিক আছে, কটা গর্ত ছিল মোট, 30টা গর্ত ছিল, তাহলে একটি গর্তের গভীরতা এইচ মিটার। আর কি লিখবো, একটি গর্তের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, একটি দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত বলে দেওয়া আছে বই দেখো 14 মিটার বলে দেওয়া আছে। আর প্রস্থ কত বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে 8 মিটার, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14 মিটার, আর প্রস্থ কত বলে দেওয়া আছে, একটি গর্তের প্রস্থ বলে দেওয়া আছে 8 মিটার। তাহলে এখান থেকে কি আমি একটি গর্তের আয়তনটা পেয়ে যাব, লিখব একটি গর্তের আয়তন কি হয়, আমরা কি জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তা দৈর্ঘ্য কত হচ্ছে 8 গুণিতক প্রস্থ কত, দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে এইচ, এইটা এত ঘন সেমি। তাহলে যদি গুণ করি, আচ্ছা গুণ করার দরকার হবে না, এইভাবেই যদি লিখে দাও পরে কাটাকুটি করতে সুবিধা হবে, ঠিক আছে, এত ঘন সেমি এইভাবে রেখে দাও, কারণ আমাদের পরে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে একটি গর্তের আয়তন এত হলে এবার লিখবো 30টি গর্তের আয়তন। একটি গর্তের আয়তন যদি এত হয়, 30টি গর্তের আয়তন কত হবে, 30 গুণিতক 14 গুণিতক 8 গুণিতক এইচ ঘন সেমি। তাহলে আমি কি বের করলাম এখন পর্যন্ত, আমি উচ্চতাকে এইচ ধরে নিয়ে দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া ছিল, সেখান থেকে একটি গর্তের আয়তন পেয়ে গেলাম। মোট কটা গর্ত ছিল, 30টি গর্ত, তাহলে 30টি গর্তের আয়তনটা পেয়ে গেলাম। এই 30টি গর্তের আয়তন মানে কি, এই 30টি গর্তকে খুঁড়ে মোট এত পরিমাণ মাটিটা পেয়েছে। এই এত পরিমাণ মাটি মানে হচ্ছে এই মাটির পরিমাণটা বয়ে দেওয়া আছে 2520, তাহলে শর্তানুসারে ওইটার সঙ্গে এইটা কি সমান হবে, ওখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে লিখবো শর্তানুসারে এই যে এটা 30 গুণিতক 14 গুণিতক 8 গুণিতক 4, এইটার সমান কত হবে, এটা সমান হচ্ছে 2520 ঘন মিটার বলে দেওয়া আছে। সরি এগুলো সব মিটারে হবে, কারণ ঘন মিটারে ছিল না, মিটার, এটা মিটার হবে, ঘন মিটার হবে, ঠিক আছে, কারণ এখানে মিটারে একক দেওয়া আছে, একক ভুল করবে না। এবার দেখো 30 14 8 প্রত্যেকটা পাশে গুণ আছে, গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হবে, প্রত্যেকটা ভাগ আকারে থাকবে। তাহলে কি হবে, 30টা নিচে চলে যাবে, গুণিতক 14 গুণিতক 8, কাটাকুটি করো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে গেল, ঠিক আছে, 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 দিয়ে কাটলে প্রথমে দেবো 8, 3 8 24, 25 থেকে 24কে বিয়োগ করলে 1, 1 আর 2 মানে কত হচ্ছে 12, 3 4 12, এইটা একই রকমভাবে 8 দিয়ে যদি কাটো, 8 দুগুণে কত হবে, 8 দুগুণে 8, সরি 8 একে 8, আচ্ছা 8 দিয়ে 84 কাটাকাটি, সেটা কাটাকাটি যাবে না, ঠিক আছে, 8 দিয়ে কাটাকাটি যাবে না, 84 14 দিয়ে যদি কাটি, ঠিক আছে, 14 দিয়ে আমাদের 84কে কাটতে হবে, কারণ আমরা কি জানি 8 দিয়ে শুধু 84কে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 14 নামটা 14 6 হচ্ছে 84 হয়, ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 6 নিচে হচ্ছে 8, মানে কি উপরে 6 নিচে 8, আর তো কাটাকাটি যাবে না, এখানে যদি কাটাকাটি করো, এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, 3 নিচে হচ্ছে 4, 2 কাটলে, তাহলে কি 3 এর 4 এত ঘন এত মিটার, ঠিক আছে, তাহলে এইচ এর মানটা কত আসতেছে, 3 এর 4 মিটার, মানে এটা কি বলতে পারি, মানেই আমি বলতে পারি কি ধরেছিলাম, গর্তের গভীরতা। তাহলে এবার লিখে দেব অতএব গর্তের গভীরতা সমান 3 এর 4 মিটার, অতএব গর্তের গভীরতা সমান 3 এর 4 মিটার। হয়ে গেল এই অঙ্কটা, ঠিক আছে। দেখো আজকের অঙ্ক আমি তোমাদের এই 14 দাগ পর্যন্ত করালাম, পরের দিন আমরা 15 দাগ থেকে শুরু করবো পরের ক্লাসে।